স্পার্ম কাউন্ট যদি খুব কম থাকে, অ্যাজোস্পার্মিয়া বা ভীষণ কম কাউন্ট আছে, এই ছেলেটার মধ্যে কি টেস্টিকুলার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে বা ক্যান্সারের ভয় পাওয়ার কোনো কারণ আছে? এক্স্যাক্ট ইনসিডেন্স তো আমি বলতে পারবো না, বাট হ্যাঁ মানে অনেক সময় কিন্তু যখনই আমরা টেস্টিকুলার বায়োপসি করছি, আমরা একটা তো উই ডোন্ট সেন্ড রুটিনলি, কিন্তু যদি আমরা কিছু অবনর্মাল টিস্যু দেখছি আমরা ইউজুয়ালি পাঠাই, কেন টেস্টিকুলার ক্যান্সারের ইনসিডেন্স লাস্ট 15 ইয়ার্সে বেড়ে গেছে অ্যাজ ব্লাডার ক্যান্সার। অ্যান্ড লাস্ট 15 ইয়ার্সে যদি আমরা ডেটা দেখি, 15 to 20 ইয়ার্স, টেস্টিকুলার ক্যান্সার, ব্লাডার ক্যান্সার্স অ্যাজ ওয়েল অ্যাজ মেল ইনফার্টিলিটি বোথ আর অন রাইজ। মানে আগে যতটা ছিল এটা অনেকটা বেশি। ইট ইজ নট অ্যাপারেন্ট, মানে টেস্ট করছে বলে ডিটেক্ট হচ্ছে এরকম না, রিয়েল ইনসিডেন্স বাড়ছে। তো টেস্টিকুলার ক্যান্সার অবভিয়াসলি উই হ্যাভ টু রুল আউট, বাট টেস্টিকুলার ক্যান্সারের সাইনস অ্যান্ড সিমটমসও থাকে। যদি কোনো সিমটোম্যাটিক না হয়, ফিজিক্যাল এক্সামিনেশনে নর্মাল হয়, তাহলে আমার মনে হয় না যে এত ভয় পাওয়ার দরকার যে টেস্টিকুলার ক্যান্সার আছে। কিন্তু বায়োপসি করলে যদি অবনর্মাল টিস্যু দেখা যাচ্ছে বা কোনো পেন আছে বা যদি অবনর্মাল এক্সামিনেশন হচ্ছে, তাহলে তো আমাদের টেস্ট করা উচিত। আচ্ছা, আর একটা জিনিস খুব আসে প্রশ্ন, সেটা হচ্ছে যে স্পার্ম কাউন্ট যদি খুব কম হয়, লোকে ভাবে যে আমি ডোনার স্পার্ম ইউজ করতে বলবো। তা খুব কম স্পার্ম কাউন্ট বা অ্যাজোস্পার্মে যেখানে স্পার্ম পাওয়া যাচ্ছে না, তার মানে কি ডোনার স্পার্ম ইউজ করতে হবে? নিজের স্পার্ম কি ইউজ করে বাচ্চা হবে না? সো জেনারেলি আমরা যখনই অ্যাজোস্পার্মিয়ার কথা বলছি বা যেখানে নীল শুক্রাণু বা শুক্রাণু নেই, সেটা দু কারণের জন্য হতে পারে। একটা হচ্ছে আমরা বলছি অবস্ট্রাকটিভ বা বাধা আছে, তার মানে শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু শুক্রাণুর বেরোনোর জায়গাতে বাধা আছে। আর একটা হচ্ছে নন অবস্ট্রাকটিভ, মানে শুক্রাণুর উৎপাদন বা তৈরি হচ্ছে যেটা, সেটা কমে গেছে কিন্তু রাস্তা ঠিক আছে। তো জেনারেলি আমাদের যেটা ট্রেডিশনালে থাকে সেটা হচ্ছে আমরা অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়াতে জেনারেলি আমরা অন্ডকোষ বা টেস্টিস থেকে বায়োপসি করে স্পার্ম নিয়ে আমরা এগোতে পারি। আর নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়াতে আমরা ডোনার স্পার্ম বলছি। কিন্তু আজকাল নিউ টেকনিক্সের সাথে নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়াতেও আমরা কিন্তু অনেক সময় বায়োপসি করে স্পার্ম পেতে পারি। তো নেক্সট প্রশ্নটা আমি করি, অবস্ট্রাকটিভ নন অবস্ট্রাকটিভ পেশেন্ট অনেক সময় আমাদের জিজ্ঞেস করে যে অনেক জায়গাও আমরা দেখি যে প্রেসক্রিপশন আসছে যে টেস্টিকুলার এফএনএসি করে দেখে নিতে। তো স্যার আপনি মানে এই যে অবস্ট্রাকটিভ বা নন অবস্ট্রাকটিভ বা কী কারণে অ্যাজোস্পার্মিয়া আছে, এটা আপনি কেমন করে ডিটেক্ট করছেন? আপনি কি সবাইকে এফএনএসি বলছেন? না, সবাইকে আমরা বলি না। আমরা এখানে যেটা করি যে প্রথমে কিছু হরমোনাল টেস্ট করা হয়, এফএসএইচ বা টেস্টোস্টেরন। যদি এফএসএইচ লেভেল খুব বেশি থাকে বা টেস্টোস্টেরন খুব কম থাকে, তাহলে স্পার্ম কাউন্ট হওয়ার চান্স কম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা তখন একটা কেইউটাইপিং বলে টেস্ট হয়, যেখানে জেনেটিক দেখা হয় যে কেইউটাইপিং এবং ওয়াই ক্রোমোজোমের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা দেখা হয়, যেটা মাইক্রো ডিলিশন বলে একটা বস্তু আমরা দেখি। তো এইগুলো দেখে আমরা ডিসাইড করি যে কার স্পার্ম পাওয়া যেতে পারে, কার স্পার্ম পাওয়া যেতে পারে না। আমরা এফএনএসি খুব একটা বলি না, আমরা বলি যে আপনি কি কোনো আইভিএফ ল্যাবেই গিয়ে টেজা বা কিছু এফএনএসি করতে পারি, সেখানে কি হয় যদি স্পার্ম পাওয়া যায় আমরা স্পার্মটা ফ্রিজ করে রাখতে পারি, যাতে পরবর্তীকালে সেই স্পার্মটা আমরা ইউজ করতে পারি, আপনাকে অহেতুক আবার অপারেশন করতে হয় আর কি। এই টেস্টগুলো করলে আমরা মোটামুটি বলতে পারি। এবং একটাই টেক হোম আমরা বলতে চাই যে যদি স্পার্ম কাউন্ট খুব কম থাকে বা একদম স্পার্ম দেখতে পাওয়া যাচ্ছে না, যেটা আমরা অ্যাজোস্পার্মিয়া বলি, তার মানে এই নয় যে আপনাকে ডোনার স্পার্ম নিয়ে হতে হবে। আপনার স্পার্ম ব্যবহার করেও কিন্তু বাচ্চা আসতে পারে। হ্যাঁ, টেকনোলজি আপনাকে সাহায্য করতে পারবে, তার জন্য খরচা অনেকটা আছে এবং এটা আমরা সবসময় জেনে নিই যে আপনি অ্যাফোর্ড করতে পারবেন কি না, কারণ এইগুলো কিন্তু অনেক খরচা করলেও কোনো গ্যারেন্টি নেই যে আপনার বাচ্চা হবেই। আমি একটা টেজা করে ইক্সি করছি, তার খরচা প্রায় 2 লাখের কাছাকাছি পৌঁছে যায়, 1,80,000 থেকে 2 লাখ, কিন্তু সাকসেস রেট 25 to 30%। তো আপনার 2 লাখ টাকা গেল, প্রেগনেন্সি হলো না, সেটার থেকে যদি আপনার অ্যাফোর্ডেবিলিটি না থাকে, যদি মনে হয় খুব এক্সপেন্সিভ, আপনি কিন্তু ডোনার স্পার্ম ইউজ করতে পারেন। তাই আপনার মনের ইচ্ছার সাথে আপনার আর্থিক সঙ্গতিটাকেও আমরা সবসময় দেখি, কারণ আপনাকে বলে দেওয়া হয় আপনি কি করবেন, এইগুলো আপনার অপশন, এইগুলো আপনার খরচা, এইগুলো আপনার সাকসেস রেট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি করতে চান। আর্লি ইন মাই ক্যারিয়ার আমি এই সেম জিনিসটাই বলেছিলাম যে ওয়াই শুড উই ডু টেস্ট, যদি পেশেন্ট অ্যাফোর্ডই না করতে পারে আইভিএফ, আমরা ডোনারেই চলে যাব। তখন এই আর্গুমেন্টটা হয়েছিল যে ওয়াই শুড ডক্টর বি কনসার্নড উইথ ফাইন্যান্সেস অফ দ্য পেশেন্ট, we should just do an FNSE or tests to see ki oita mane sperm ache kina. But I agree with you je as a doctor we also should understand je patient
কতটা টেস্ট দরকার নিয়ে টেস্টগুলো যেটার জন্য করা হচ্ছে সেটাও ওই প্রসিজারটাও অ্যাফোর্ডও করতে পারবে কিনা। একদম, আমি খুব কন্ট্রোভার্সির মধ্যেই যাচ্ছি এখানে। ডাক্তাররা কিন্তু কমিশন খাওয়ার জন্য টেস্ট করে না সবসময়, হয়তো হতে পারে, আমি কখনো বলছি না, কিন্তু আমাদের সবসময় শুধু একটা মানে পেশেন্টকে যখন দেখি আমরা, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কীরকম আছে, তার কি চাহিদা, তার আর্থিক ক্ষমতা। আমি খুব ছোট্ট একটা গল্প বলছি, গল্প না সত্যি ঘটনা। আমাদের কাছে আইওআই করা হয়েছিল ডোনার স্পাম দিয়ে। একটা দম্পতি এসেছিল, ছেলেটার কোনো অসুবিধা ছিল না। 2টো ডোনার স্পাম করার পরে তার আর আইওআই করার পরে আর তার ফিরে আসে না। তখন জিজ্ঞেস করা হলো 2টো করে থামলে কেন, কারণ তোমাকে তো 6টা সাইকেল করতে বলা হয়েছিল মিনিমাম। তখন সে বলেছিল আমার কাছে 2টো ছাগল ছিল, 2টো আইওআই করার জন্য 2টো ছাগলকে সে বিক্রি করেছে। তারপরে তার আর্থিক সঙ্গতি নেই এবং ছাগলের দুধ বিক্রি করে সে কিন্তু তার সংসার চালাতো। তো তার সংসার চালাবার টাকার উপরেও টান পড়েছে। তাহলে আমি যেখানে যদি তাকে বলে দিই যে তুমি যদি আইওআই করো, প্রেগনেন্সির চান্স মাত্র 10%, 10 জনের মধ্যে একজনের হবে। এবার না এই পার্সেন্টেজ সবাই বোঝে না, আমরা খুব সিম্পল করে বোঝাই যে এতজন যদি তোমার মতো ব্যাকগ্রাউন্ডে হয় এইটা হবে। তো এই আর্থিক সঙ্গতি যদি আমি না দেখি, সে সব খরচা করলো, জমি বিক্রি করে আইভিএফ করছে। এবার যদি প্রেগনেন্সিটা না হয় বা কেউ জিনিসপত্র বন্ধক দিয়ে, প্রচুর মেয়ে আছে যে বিয়ের গয়না বন্ধক রেখে আইভিএফ করে, তারপরে সব গয়নাও গেল, তার বাচ্চাটাও হলো না। তো এই ব্যাপারগুলো সবসময় থাকে। আমরা কিন্তু সবসময় আর্থিক সঙ্গতি দেখি, আমরা তাকে বুঝিয়ে বলি যে তোমার কতখানি ক্ষমতা, তাকে হেয় করার জন্য নয় কিন্তু যে তুমি পারবে না করতে। তাকে বলা হয় তুমি যদি এই খরচাটা করো, তোমার এই চান্স আছে, তুমি ভেবে দেখো তুমি খরচাটা করবে কি করবে না। আমরা সব কিছুই পেশেন্টকে বলে দিই খুলে, যে কি সাকসেস রেটস আছে, কতটা চান্স আছে, যে আপনারা যখন এগোচ্ছেন এই পদ্ধতিতে আপনারা একদম চোখ খুলে সব কিছু জেনে এগোচ্ছেন। আর একটা এই সাকসেস রেট নিয়ে লোকের মধ্যে ধারণা হয় যে এই যে 80% 90% সাকসেস রেট হয়, আপনি যদি ইক্সি করেন এত হয়ে গেল, তা কিন্তু নয় আর কি। এইগুলো আপনাদেরকে এই ভুল ধারণা, এই ভুল বিজ্ঞাপন, এগুলো বাইরে থেকে বেরিয়ে আসতে হবে যে কীরকম হয়। একটা প্রসিজার আমি বললাম যে 15% সাকসেস রেট, কেউ একজন বললো না এটা 50% সাকসেস রেট। আরে বাবা, আইওআইতে 50% সাকসেস রেট হয় না। ও সবসময় খুঁজবে যে এ আমাকে 15,000 টাকা খরচা করতে বলছে, করে দিয়ে এ আমাকে বলছে 50%। আরে বাবা, হয় না, যেটা হয় না সেটা হয় না। আর একটা যে দরাদরি করা ব্যাপারটা, আমি যদি বলি যে এইটা আমার খরচা, একটা ডোনার স্পাম দিয়ে আইওআই করতে এত খরচা হয়, হ্যাঁ, কারণ হচ্ছে যে গভর্নমেন্টের নিয়মে আমাদের তুই দেখেছিস যে নানা রকম খরচা বেড়ে গেছে এখন। কেউ তাকে বলেও যে না আমি 5,000 টাকার মধ্যে করে দেব, কোথাও একটা কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে। আপনি বারবার করে কম খরচায় করার থেকে, যেখানে আপনি প্রেগনেন্ট হবেনই না, সেখানে একবার করে একটু সামান্য বেশি খরচা করে করা উচিত। কারণ আরেকটা হচ্ছে যে নিয়মপত্রগুলো সব কিছুতে একটা লিগাল কনসিডারেশন আছে, সেগুলোকে আবার মানতে হবে। খরচাটা কিন্তু কমালেই যে আপনাকে সাকসেস দেবে তা নয়, কিন্তু সেটাকেও আপনাকে ভাবতে হবে। তো যে কোনো প্রসিজার, আপনার আইইউআই হোক, আইভিএফই হোক, আমার মনে হয় মোর দ্যান দ্য মানে এক্সপেন্স বা খরচা, আপনাকে দেখতে হবে যে আপনি স্ট্যান্ডার্ড জায়গায় করাচ্ছেন নাকি। কেন আপনি হয়তো এমন একটা জায়গায় গেলেন যেটা খুব স্ট্যান্ডার্ড না, কিন্তু খরচা খুব কম, সেখানে আপনার কোনো সাকসেসই হবে না, বরঞ্চ কম খরচায় আপনার বেশি খরচা হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, যখন আমরা করছি মেল ইনফার্টিলিটিতে ডোনার স্পাম আমরা প্রচুর ইউজ করতে হয় আর কি। তো সেই ক্ষেত্রে যখন ডোনার স্পাম ইউজ করতে হয় মেল ডোনারের ক্ষেত্রে, আমরা কি কি ক্রাইটেরিয়া চাই? একটা ছেলে এসে বলে না যে আমার মতো লম্বা হতে হবে, ফর্সা হতে হবে, এইগুলো। তো আমরা কি করি, কি দেখি? সো জেনারেলি যখনই আমরা ডোনার এগো যায়, ডোনার স্পামও যায়, আপনি যদি চান আপনাদের কিন্তু আমরা পুরো ডেমোগ্রাফিক্স, মানে পেশেন্টের হাইট, ব্লাড গ্রুপ, কালার, স্কিন কালার, হেয়ার কালার, এই ডিটেলসগুলো দেওয়া যায়। আজকাল তো আধারের সাথে লিঙ্ক হয়ে গেছে। আর জেনারেলি আমরা যেটা ম্যাচ করাই সেটা হচ্ছে পেশেন্টদের একটা ফর্ম দিয়ে দেওয়া হয় যে এই ক্রাইটেরিয়াগুলো আছে, কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া দরকার কিনা। আমরা জেনারেলি যেটা করি ব্লাড গ্রুপটা ম্যাচ করার চেষ্টা করি, কেন এটা অবভিয়াসলি ফিউচারে ইমপ্লিকেশনস আছে। আর মোটামুটি একটা কমপ্লেক্সনটা আমরা দেখে নিই, কেন খুব কালো প্যারেন্টসের যদি খুব ফর্সা বেবি হয়, বা খুব ফর্সা প্যারেন্টসের যদি খুব কালো বেবি হয়, ইট ইজ অলওয়েজ মানে ইট বিকামস আ সোশ্যাল প্রবলেম অ্যাকচুয়ালি। আর আরেকটা যেটা আমাদের নিউ এআরটি লতে সুবিধা হয়েছে সেটা হচ্ছে এখন নন ডোনারেও করা যাচ্ছে। আগে ছিল যে আমাদের অ্যানোনিমাস, মানে ডোনারের আইডেন্টিটি জানা যাবে না, কিন্তু অ্যাজ পার নিউ এআরটি লজ আমরা কিন্তু নন ডোনার ইউজ করতে পারি। তো আজকাল অনেক সময় পেশেন্টসরা নিজের ডোনারও নিয়ে আসছে দেওয়ার জন্য। আর সেইটা আমার মনে একদিকে ভালো, ও জানে যে কে আছে কি নেই, ক্রাইটেরিয়া এগুলো জানা থাকে। শুধু একটাই সাইড এফেক্ট যেটা আমি সবাইকেই পেশেন্টসের বুঝিয়ে দিই, যখন নন ডোনার নিয়ে আসছেন
সে ডোনরও জানছেন যে কাকে ডোনেট করছে, আর যে নিচ্ছে সেও জানে কার থেকে নিয়েছে। তো পরে যে এথিক্যাল যে কনসিডারেশনসগুলো চলে আসে 10 বছর পরে বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে বা কোনো ফ্যামিলি কোনো ডিসপিউট হচ্ছে, তখন যে সমস্যাগুলো হবে সেইটা কিন্তু একটা আলাদা সমস্যা। মানে সেটা ভাবনা চিন্তা করেই আপনাদের কিন্তু নন ডোনার নিয়ে আসা উচিত। এটা খুব ভালো একটা পয়েন্ট আর কি। আর একটা হয় যে অনেকে জিজ্ঞেস করে যে এটা আমার ধর্মের সাথে মিলছে কিনা। আপনি যখন ব্লাড নেন তখন কি আপনি জিজ্ঞেস করেন হিন্দু মুসলিম বা খ্রিস্টান কিছু? তেমনি এই একই প্রশ্ন আমাদেরকে করে লজ্জিত করবেন না, কারণ আমরা আজ যাই ক্রাইটেরিয়া যেগুলো বলছি মেলাই, আমরা কিন্তু রিলিজিয়ন একদম দেখি না, এবং সেইটা কিন্তু ফর্মে দেওয়া হয় না, এবং যখন আমাদের ব্যাংক থেকে সেমেন আসে এই রিলিজিয়ন কিন্তু লেখা থাকে না। আর একটাই নন ডোনার যখন আপনারা ইউজ করছেন তখন বি ভেরি কেয়ারফুল। আজকে যেটাকে আপনার সুবিধে মনে করছেন যে আমি খুব ভালো শিক্ষাগত যোগ্যতা আছে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক, ইন্টেলিজেন্স এক, কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনার যে বাচ্চাটা হচ্ছে এবং তার বাচ্চা স্টেপ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হচ্ছে, এটা নাম্বার 2 হচ্ছে আপনি ডিসক্লোজ করবেন কি না। একটা প্রশ্ন হয় যে ডোনার যখন হয় আমরা ডিসক্লোজ করবো কি করবো না বাচ্চাকে, এটাকে তুই কি অ্যাডভাইস দিস? সেটা তো ওদের পার্সোনাল কিন্তু আমরা যদি ল হিসেবে দেখি, ডোনারের কোনো লিগ্যাল রাইটস নেই চাইল্ডের উপরে। চাইল্ড ইজ ইয়ার্স অনলি, যারা মানে যে কাপল ডোনেশন নিচ্ছে ওনাদেরই চাইল্ড হবে। কিন্তু ওয়ান্স দ্য চাইল্ড ইজ 18 years, চাইল্ড হ্যাজ রাইট টু ইনফরমেশন। ও যদি কোথাও থেকে জানে আর ও যদি চেষ্টা করতে চায় নিজের বায়োলজিক্যাল ফাদারকে খুঁজে বের করা, হি হ্যাজ দ্যাট রাইট। মানে এইটা ল বলে দিয়েছে। কিন্তু জেনারেলি সেটা আমি পেশেন্টসের উপরেই ছেড়ে দিই, কেন সবাই তো সেম সোশ্যাল ব্যাকগ্রাউন্ডে না। হয়তো অনেকরা বলতেও পারে নিজের বাচ্চাদের, আবার অনেকরা হয়তো এই জিনিসটা সারা জীবন লুকিয়ে রাখবে। এটা ওনাদের পার্সোনাল চয়েস আমার মনে হয়। আর একটা বলে যে আইদার ওয়াইফ এসে বললো আপনি ডোনার দিয়ে করে দিন, হাজব্যান্ডের স্পাম খারাপ জানাবেন না, অথবা হাজব্যান্ড বললো আপনি বলুন যে আমার স্পাম দিয়ে করেছেন কিন্তু আমি ডোনার ইউজ করুন। এই যে ব্যাপারটা আমাদের কাছে মাঝে মাঝে আসে, এইটা তো একদমই করা উচিত না। দুজনেরই কনসেন্ট দরকার আমাদের হিসেবে। আর দ্য ক্লিনিক ডাজন্ট ওয়ান্ট টু বি রেসপন্সিবল ফর এনি ফ্যামিলি ডিসপিউট। মানে আপনারা যদি ডোনেশনে যাচ্ছেন এটা দুজনের ডিসিশন হওয়া উচিত, কেন পরে জানাজানি হয়ে গেলে কিন্তু এটা একটা ক্লিনিকেরও মেডিকো লিগাল একটা প্রবলেম আছে, আর সেকেন্ডলি আপনাদের মধ্যেও একটা ডিসপিউটের প্রবলেম। ব্যাপারটা হচ্ছে আমরা লুকিয়ে কিছু করি না, আমরা অন্যায় কিছু করি না, অনৈতিক কিছু করি না। তো যে কনসেন্ট ফর্মটা সাইন করতে হয় ডোনার স্পাম ব্যবহার করার জন্য, সেখানে পরিষ্কার হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকে সাইন করতে হয় এবং একসাথে বসে সাইন করতে হয়। এখানে কোনো কিছু লুকোনো নেই। এইটাও আর একটা জিনিস যে হাজব্যান্ড জানবে ডোনার স্পাম ইউজ করা হচ্ছে, ওয়াইফ জানবে ডোনার স্পাম ইউজ করা হচ্ছে, এবং আমরা ক্লিনিক কোনো রেসপন্সিবিলিটি নিই না। আমরা ওই কনসেন্ট ফর্ম সাইন করা থাকে এবং এই কনসেন্ট ফর্ম কিন্তু আমরা রেখে দিই বছরের পর বছর। এটা আমাদের কাছে থাকে 10 বছর না কত বছর থাকে। তো এই জন্য আমাদের কাছে প্রুফ থাকে যে আমরা দুজনকে জানিয়ে করছি, এবং দুজনের মধ্যে কেউ একজন না জানলে এটা আনএথিক্যাল এবং এটা ইললিগাল।